আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন, আমরা সমযোজী বন্ধনের মূল ঘটনাটি কি আকারে জানি বলতো? যে যেমন এই যদি কার্বনের সাথে হাইড্রোজেন গুলো যুক্ত হয়, তার কার্বন 4টা ইলেকট্রন প্রোভাইড করলো তার সর্বশেষ কক্ষপথে। অন্যদিকে হাইড্রোজেনও সে কি করবে, সেও ইলেকট্রন প্রোভাইড করবে। এইখানে একটা ইলেকট্রন দিবে, এর একটা ইলেকট্রন। অন্যদিকে হাইড্রোজেন আবার এখানে আসবে, সে আর একটা ইলেকট্রন দিবে। এই ইলেকট্রন জোড়াগুলো বন্ধন তৈরি করছে। তার মানে এই বন্ধনে অংশগ্রহণকারী এই যে ইলেকট্রন গুলো, সেগুলো 2 পরমাণু থেকেই আসতেছে। আসার পর এরা পরস্পরের মধ্যে এরা বন্ধন তৈরি করছে। আমাদের কিন্তু এটাই হলো এখানকার মূল ফ্যাক্ট, যে এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন। ঠিক তেমনি এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন। এখন সার্বিক যে সমযোজী বন্ধন, সেটাতে এইরকমই হয়, 2 পক্ষ থেকে ইলেকট্রন দিয়ে তারা পরস্পরের মধ্যে শেয়ার করে। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে হয় কি, এই বন্ধন জোড়া ইলেকট্রনটা এক পক্ষ থেকে আসে। আমরা যদি একটু অ্যামোনিয়াকে লিখি এখানে, তাহলে বিষয়টি আরো একটু ক্লিয়ার হবে। অ্যামোনিয়াতে নাইট্রোজেন, এর বহিস্থ শেল যদি আমি আঁকাই, ইন্টারনাল সেল আছে একটা, আউটার শেল হবে আরেকটা। এই সব মিলিয়ে 2টা সেল আছে। তাহলে 2টা সেলের মধ্যে এখন তুমি যদি দেখো, তাহলে ইলেকট্রন আছে কি, ভিতরে আছে 2টা, তাই না? ভিতরে ইলেকট্রন আছে 2টা। এর বাইরে আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর এই জায়গাতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা মুক্ত ইলেকট্রন জোড় সেখানে অবস্থান করছে। এরা এই নিচের এই 3টা কার সাথে যুক্ত হয়েছে? হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এই 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। হাইড্রোজেনেরও ইলেকট্রন কিন্তু এখানে কাজে লাগছে, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন যদি এই যে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা, 3টা, এই 3 জোড়া ইলেকট্রন বন্ধন জোড়। এখন এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা মুক্ত ইলেকট্রন জোড় আলা এই অ্যামোনিয়া NH3, এ মনে মনে স্বপ্ন দেখিচ্ছে যদি তার কাছে এরকম কোনো পরমাণু আসতো যে তার নিজের কোনো ইলেকট্রন ত্যাগের প্রয়োজন নেই, বন্ধন তৈরি করার জন্য কোনো ইলেকট্রনের দরকারও নেই, সে শুধু তার কাছে আসবে আর এই বন্ধন তৈরি করার জন্য প্রয়োজনীয় ইলেকট্রন সে এই নাইট্রোজেনের কাছ থেকে সে পেয়ে যাবে। কিন্তু তাকে তার কাছে আসতে হবে। এ কাছে আসছে, আসার পরপরই এই নাইট্রোজেন অর্থাৎ অ্যামোনিয়া এই প্রোটনকে অফার করছে যে তুমি আসো, বন্ধন তৈরি করার জন্য যে 1 জোড়া ইলেকট্রন লাগবে, এই 1 জোড়া ইলেকট্রন আমি সরবরাহ করছি একাই। এ সরবরাহ করে যদি হাইড্রোজেন যদি এটিকে গ্রহণ করতো তাহলে কিন্তু ভালো ছিল, তাহলে এটা আয়নিক যৌগের মতো হয়ে যেত। তা কিন্তু হয়। এ যখনই এটা দিয়ে দিচ্ছে, তখন এই হাইড্রোজেন আয়ন এই জোড়া ইলেকট্রনকে শেয়ার করছে, সে কিন্তু গ্রহণ করেনি। শেয়ার করার অর্থ হচ্ছে সে এই হাইড্রোজেন 1 জোড়া ইলেকট্রনকে মাঝামাঝি রেখে এক ধরনের বন্ধন তৈরি করছে। যেহেতু এখানে বন্ধন জোড়া ইলেকট্রন একটা পক্ষ থেকে আসলো, কার কাছ থেকে আসলো? অ্যামোনিয়ার কাছ থেকে আসলো। অ্যামোনিয়ার কাছ থেকে আছে, উভয় পক্ষ থেকে কিন্তু আসেনি। ঠিক সেই কারণের জন্য এই ধরনের সমযোজী বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এই সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানে দাতা পরমাণু হলো, দাতা যে অংশটি হলো সেটা হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার এই নাইট্রোজেন পরমাণুটি হলো দাতা, আর গ্রহীতা হলো তোমার এই যে প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন। বিষয়টা কি ক্লিয়ার হলো এখন তোমার কাছে? তাহলে এই রকম সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী মৌলগুলোর মধ্যে কেউ যদি এক পক্ষ থেকে শুধু ইলেকট্রন জোড়া ইলেকট্রন সাপ্লাই করে, ওই জোড়া ইলেকট্রন উভয় পরমাণু যদি সমানভাবে শেয়ার করে, এর মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটি হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। আর কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, এটাই ছিল।
ঠিক আছে, তাহলে আমি মনে করি আজকের যে সার্বিক আলোচনাটি এটি আমরা প্রায় সমাপ্ত করে ফেলছি। তা আজকে আমি পর্যালোচনামূলক শুধু এই কথাটি বলবো যে আমরা এই যে পঞ্চম অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনাটি করেছি, যেটা পূর্বের ভিডিওতে আমার এটি পরিপূর্ণ আলোচনা দেয়া আছে। যে সার্বিকভাবে আ প্রশ্নগুলো পরীক্ষায় কি আঙ্গিকে আসে। তো আমার পরামর্শ হলো এটি যে, যে আলোচনাটি আমি করেছি সেই আলোচনার আলোকে তুমি নিজে আম এই নোটগুলো ধরে তোমার বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সালের প্রশ্নগুলো নিয়ে তুমি অ্যান্সার না দেখে শুধু প্রশ্নগুলো নিয়ে থিসিস করো যে তুমি প্রশ্ন দেখে অ্যাকচুয়ালি বুঝতেছো কিনা। যেটাই তুমি বুঝবা না সেটাই তুমি ইনশাআল্লাহ সামনের দিন আমার কাছে উপস্থাপন করবে। আর যেটা বুঝবা যে হ্যাঁ, এর অ্যান্সারটা সম্ভাব্য এটাই হবে। তারপর তোমার ওই কল্পনার সাথে বাস্তবে ওই অ্যান্সারটা মিলিয়ে নিয়ে দেখবা যে এটি কতটুকু মেলে। যদি দেখো যে 100% মিলছে, তাহলে মনে করবা যে ইনশাআল্লাহ তোমার পড়া, প্রস্তুতি এবং অন্যান্য অপশন গুলো অনেক, অনেক বেটার হয়েছে। আর যদি দেখো যে তোমার ভাবনার সাথে বাস্তবতার মিল নেই অথবা আংশিক মিল আছে, তাহলে সেক্ষেত্রে তোমার ওই দুর্বলতাগুলোই খুঁজতে হবে যে কেন আমার এই ভাবনার সাথে আমার বাস্তবতা মিলল না? কেন আমি এই প্রশ্নটি পারছি না? এই কেনর উত্তর খুঁজবা, নিজে খুঁজবা এবং আমার থেকেও সহযোগিতা নিবা। তো আমি আশা করি যে এর মাধ্যমে তোমার এই পুরো পড়াটি আরো অনেক সহজ হয়ে উঠবে এবং তুমি ক্রমান্বয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি মহান সৃষ্টিকর্তার কাছে সামনের দিনগুলো ভালো হোক এই প্রত্যাশায় আজকে শেষ করছি।